হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমাদের চ্যানেল নাম হচ্ছে pginglish.education.com। তো আজকে আমরা ক্লাস 10 যে ভূগোলের যে চ্যাপ্টার 1 পার্ট 6 ভিডিও, সেটার মধ্যে আজ আমরা বলবো বিভিন্ন ধরনের বদ্বীপ। তো বিভিন্ন ধরনের বদ্বীপের মধ্যে কি বলেছি যে আকৃতি অনুযায়ী যে বদ্বীপের 4 প্রকার ভাগ হয়। তো আকৃতি অনুসারে 4 প্রকার ভাগ মানে হচ্ছে কি কি? একটা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ, একটা পাখির পায়ের মতো বদ্বীপ, একটা কড়া দাঁতের মতো বদ্বীপ। তো আজকে যেসব আলোচনা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বদ্বীপ নিয়ে। তো যারা আমাদের কোর্স নেওয়া হয় তারা কোর্স নিতে পারো, কোনো অসুবিধা নেই আমাদের কোর্সের মধ্যে। তো আমাদের সাথে যোগাযোগ করো ইমিডিয়েটলি। তো আজ চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। কি বললাম যে বডি, যে বিভিন্ন ধরনের বডি যে আকৃতি অনুযায়ী এই যে বডির 4 প্রকার। একটা দেখি, একটা যে ধনুক আকৃতি, একটা পাখির পায়ের মতো বডি, আর একটা কড়া দাঁতের মতো, ও আর একটা খাড়ি বডি। তো আমরা এখানে 4 প্রকার বডি দেখতে পাচ্ছি। 4 প্রকার বদ্বীপের মধ্যে কি বলে, 4 প্রকার বদ্বীপের মধ্যে বলেছে প্রথম বদ্বীপ যে ধনুক আকৃতি বদ্বীপ। ধনুক আকৃতি বদ্বীপের মধ্যে কি বলেছে যে বদ্বীপ এবং সমুদ্রমুখী যে বহিরেখা এবং ধনুর মতো যে আকৃতি বিশিষ্ট হলে তা ধনুক আকৃতি বদ্বীপ। তো উদাহরণের মধ্যে কি বলেছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, প্রো এবং হোয়াংহ প্রভৃতি নদী যে বদ্বীপ এরূপ। তো কি কি বললাম, এটা যে গঙ্গা নদীর ব্রহ্মপুত্র, তারপরে যে নীল এবং যে গো, পো, হ্যাং প্রভৃতি নদীর বদ্বীপগুলি হচ্ছে এই ধনুক আকৃতি বদ্বীপের মতো। তো ধনুক আকৃতি, তারপর হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। তো মূল নদী যে বহু শাখায় ভাগ করে যে পাখির পায়ের মতো আঙুলের মতো দীর্ঘ ও সংকীর্ণ হয়ে যে সমুদ্রের দিকে এগিয়ে যে গালে এবং সঞ্চয় কাজের এই রূপ বদ্বীপে এর গঠিত হয়। তো এটা হচ্ছে মাসিপিসি মৌসুমী বদ্বীপ। তো এটা কোথায় দেখা যায়? মাসিপিসি মৌসুমী বদ্বীপে। তো এইটা কি বলবো, পাখির পায়ের মতো বদ্বীপ। তো মূল নদীর যে বহু জায়গায় ভাগ করার মধ্যে পাখির পায়ের মতো আঙুলের মতো দীর্ঘ ও সংকীর্ণ যে মানুষের দিয়ে এগোলে এবং সঞ্চয় কাজে এরূপ বদ্বীপ বদ্বীপ গঠিত হয়। তো এটা কোথায় দেখা যায়? এটা মাসিপিসি মৌসুমী বদ্বীপে দেখা যায়। তো তারপরে কড়া দাঁতের মতো বদ্বীপ। তারপরে যে মোহনার সমুদ্র তরঙ্গে যে আঘাত প্রবল হলে যে নদীর যে পলি দুই দিকে যে ছড়িয়ে পড়লে যে বদ্বীপ গঠিত হয়। তো বদ্বীপ গঠিত হলে যে দাঁতের মতো আকৃতি সৃষ্টি হয়, সেটা কোথায় দেখা যায়? সেটা হচ্ছে ইতালিতে তাইবার বদ্বীপে। তো কি বললাম, কড়া দাঁতের মতো বদ্বীপের মধ্যে কি বললাম যে মোহনার সমুদ্র তলে যে আঘাত প্রবল হলে যে নদীর পলি এবং দুই দিকে ছাড়িয়ে পড়লে যে বদ্বীপটি কি বলবো, যে কড়া দাঁতের মতো আকৃতি সৃষ্টি হয়, সেটা হচ্ছে ইতালি যে তাইবার বদ্বীপে দেখা যায়। তো তারপরে হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। ক্ষারীয় বদ্বীপটা কি? তো ক্ষারীয় বদ্বীপটা হচ্ছে খাড়ির মতো যে বদ্বীপ এবং গঠিত হলে তার যে ক্ষারীয় বদ্বীপ সৃষ্টি হয় সেই ধরনের, এবং বদ্বীপ সংকীর্ণ হয়, সেটা হচ্ছে ফ্রান্সের চীন এবং জার্মানসের আইস এর নদীর বদ্বীপে থাকে। তো কি বললাম, এটার মধ্যে যে খাড়ির মধ্যে যে বদ্বীপ এবং গঠিত হলে তার যে ক্ষারীয় বদ্বীপ, যে এই ধরনের বদ্বীপ এবং সংকীর্ণ সৃষ্টি হয়। তো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাদের ফ্রান্সের এবং জার্মানি রাইজান নদীর উপরে দেখা যায়। তো তারপরে হচ্ছে কি, বদ্বীপের গঠন এবং অনুকূল পরিবেশ। নদীর যে বদ্বীপ গঠিত অনুকূল পরিবেশ, সেটা আমরা দেখবো। তো নদীর বদ্বীপের মধ্যে যেসব অনুকূল পরিবেশগুলো হচ্ছিল, তো সেটাই আমরা দেখতে চলি। চলো, বদ্বীপ গঠনের যে অনুকূল পরিবেশ, তো এইটা 5 নম্বর মধ্যে কোশ্চেন আসতে পারে, 5 নম্বর মধ্যে লিখতে হবে। তো বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশের মধ্যে তোমরা কি কি দেবে সেটা বলে দিচ্ছি, চলো। তো বদ্বীপ গঠনের যে অনুকূল পরিবেশ, সেটা হচ্ছে সোয়ান নদীর মোহনায় যে বদ্বীপ গঠিত হয়, সেটা হচ্ছে বদ্বীপ গঠনের কতগুলি যে অনুকূল পরিবেশ তার প্রয়োজন হলো 1 নম্বর। 1 নম্বর কি বলেছে? 1 নম্বর বলেছে যে পলির পরিমাণ। পলির পরিমাণ। তো পলির পরিমাণে কি বলেছে, যে পলির পরিমাণে বলেছে যে বৃহত্তর নদী এবং আববাহিকা সুদীর্ঘ নদী যে গতিপথ আর এবং আববাহিকা নরম শিলার যে উপস্থিতি, অসংখ্য উপনদী এবং অবস্থানে ইত্যাদি যে সুবিধাগুলি থাকলে যে নদীর পলি এবং পরিমাণ বাড়বে, সেটা হচ্ছে পলি পরিমাণ। তো পলির পরিমাণে কী কী বলেছে? বৃহত্তর নদী এবং আববাহিকা যে সুদীর্ঘকালের জন্য নদী গঠিত এবং নদী আববাহিকার মধ্যে যে উপস্থিতি অসংখ্য এবং উপনদী থাকলে সেটাকে কি বলবো, যে সেসব সুবিধাগুলি থাকে, তো সেগুলো যে নদী পলির পরিমাণ। তারপর হচ্ছে মোহনার মৃদু ঢাল। 2 নম্বর, মোহনার মৃদু ঢাল। মোহনার মৃদু ঢাল। তো মোহনার মৃদু ঢালের মধ্যে কি বলেছে? মোহনার মৃদু ঢালের মধ্যে বলেছে যে কি বলবো, যে মোহনার মৃদু ঢালের মধ্যে বলেছে যে মোহনা নদী যে মৃদু ঢালের সমুদ্রের সঙ্গে মিশলে তবেই পলি সঞ্চরণে এবং সৃষ্টি হয়। তো কি বলেছে যে মোহনায় নদী এবং নদীর মৃদু ঢালের মধ্যে সমুদ্রের সঙ্গে মিশলে তবেই যে পলি সঞ্চয় হয়। তো সেটাকে পলি সঞ্চয় হয় এবং সেটার মধ্যে যখন সঞ্চয় করতে করতে একটি মোহনা সৃষ্টি করে, তো সেটাই হচ্ছে মোহনা মৃদু ঢাল। তারপর হচ্ছে অগভীর সমুদ্র। তো 3 নম্বর হচ্ছে অগভীর সমুদ্র। অগভীর সমুদ্র।
তো অগভীর সমুদ্রের মধ্যে কি বলেছে 3 নম্বর, তো অগভীর সমুদ্রের মধ্যে বলেছে যে সমুদ্র গভীরতা হলে যে মানে তাড়াতাড়ি পলি ভরাট হয়ে যে বদ্বীপ গঠিত হয়, সেটা হচ্ছে লবণতা বৃদ্ধি পায় এবং তার মধ্যে যেসব সৃষ্টি হয় সেটা হচ্ছে নদীর যে মানে অগভীর হলে যে তাড়াতাড়ি মানে পলি ভরাট হয়ে যায়, তো সেটা হচ্ছে বদ্বীপ গঠন করে। তারপরে হচ্ছে লবণতা বৃদ্ধি, তো লবণতা বৃদ্ধি দেখলি তো যে মানে কি বলবো, যেটা হচ্ছে যে বদ্বীপ গঠনের যে অনুকূল পরিবেশের মধ্যে আরেকটা হচ্ছে যে লবণতা বৃদ্ধি। তো লবণতা বৃদ্ধির মধ্যে কি বলেছে, লবণতা বৃদ্ধির মধ্যে বলেছে যে সমুদ্র জলের লবণতা যতই বাড়বে ততই নদী জল এবং পলিরাশি দ্রুত মানে অধক্ষিপ্ত হবে। তো এটা কি বলেছে, সমুদ্র জলে যে লবণতা যতই বাড়বে ততই নদী জলে এর পলিরাশি এবং যে মানে দ্রুত যে অধক্ষিপ্ত হবে। তো সেটা হচ্ছে যে কি, যে সেটা হচ্ছে যে লবণতা বৃদ্ধি। তারপরে হচ্ছে বিপরীতমুখী স্রোত বায়ু। বিপরীতমুখী স্রোত বায়ুর মধ্যে কি বলেছে, বিপরীতমুখী স্রোত বায়ুর মধ্যে বলেছে 5 নম্বর। তো বিপরীতমুখী যে 5 নম্বর এটা হচ্ছে তোমাদের বিপরীত, মানে কি এটা ভালো করে বুঝতে হবে যে বিপরীতমুখী বায়ু। তো বিপরীতমুখী বায়ুর মধ্যে বলেছে যে নদী ও মোহনার বিপরীত দিকে যে মৃদু এবং স্রোত ও বায়ুর যে পলি মানে জমতে সাহায্য করে সেটা হচ্ছে বিপরীতমুখী ও বায়ু। তারপরে হচ্ছে শান্ত সমুদ্র। শান্ত সমুদ্র কি, তো শান্ত সমুদ্র হচ্ছে নিউট্রোপোজ। শান্ত সমুদ্রটা আমরা বুঝে চলো। তো শান্ত সমুদ্র কি, শান্ত সমুদ্র 6 নম্বর। তো শান্ত সমুদ্রটা যে মোহনার মুখে যে সমুদ্র তরঙ্গ ও জোয়ার ভাটার যে প্রকোপ যতই কম হয় তো পলিরাশি ততই দ্রুত এবং যে মানে সমুদ্র গর্ভ সঞ্চিত হয়। এটা হচ্ছে মানে শান্তি সমুদ্র। তো শান্তি সমুদ্র কি বলেছে, মোহনার মুখে যে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকাশে যতই কম হয় তো পলিরাশি যতই দ্রুত এবং সমুদ্র গর্ভে সঞ্চিত হয়, তো সেটাই হচ্ছে যে মানে কি মানে শান্ত সমুদ্র। তো তারপর হচ্ছে পদ্মা, গঙ্গা এবং মেঘনার বদ্বীপে যে সক্রিয় অংশ এবং সমুদ্রের ওপর যে পৃথিবীব্যাপী বায়ু এবং জলবায়ু পরিবর্তন প্রভাব। তো এটা দেখে নি চলো। সমুদ্রের মধ্যে যেসব মানে জলবায়ু, সংক্ষিপ্ত জলবায়ুটা কি, তো সংক্ষিপ্ত পশ্চিমা বাংলাতে সক্রিয় বদ্বীপের মধ্যে অংশে যেসব সুন্দর এবং সমুদ্র তরলের প্রায় নিকটে যে মানে উচ্চতা বিশিষ্ট বলে যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ ঘটনা বিশিষ্ট মানে অত্যন্ত সংকটময়। তারপরে কি তার মধ্যে যেসব পয়েন্টগুলো আছে, এটা 5 নম্বর প্রশ্ন আসতে পারে। তো এটার মানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কি, যে সমুদ্র মানে সুন্দরবন এবং পৃথিবীর বৃহত্তম যে ম্যানগ্রোভ অরণ্য, তো সেটাই মানে কি বলবো জলবায়ু যে মূল পরিবর্তন সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধি কারণে। তো তারপরে যে মানে জলবায়ু যে পরিবর্তন পাওয়া, জলবায়ু পরিবর্তন পাওয়ার মধ্যে কি বলেছে, জলবায়ু পরিবর্তন 1 নম্বর। এবার এই জলবায়ু পরিবর্তন প্রভাব, তো জলবায়ু পরিবর্তন প্রভাবের মধ্যে বলেছে যে গ্রিন হাউস এফেক্ট এবং ওজোন স্তরের ধ্বংসের কারণে যে পৃথিবীব্যাপী এবং উচ্চতা বৃদ্ধি জনিত যে জলবায়ু মানে পরিবর্তন প্রভাবে যে সরাসরি পড়ছে এবং সুন্দরবন অঞ্চলে এই অঞ্চলের প্রতি দশকে যে উচ্চতা 0.5 সেমি হারে যে হার বাড়ছে। তো কি এটা কত হারে, 0.5 ডিগ্রি সেলসিয়াসে বাড়ছে, তো সেটাকেই বলছে হার বাড়ে। তারপর হচ্ছে জলতলের যে উচ্চতা বৃদ্ধি। তো 1 নম্বরে যে মানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে 1 নম্বর আছে যে জলতলের উচ্চতা বৃদ্ধি। তো জলতলের উচ্চতা বৃদ্ধির মধ্যে কি বলেছে, জলতলের উচ্চতা বৃদ্ধির মধ্যে বলেছে 2015 সাল থেকে যে 30শে মার্চে যে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী সুন্দরবন অঞ্চলে যে জলতরঙ্গ এবং প্রতি বছর যে 3.8 মিমি বাড়ছে। তো এই প্রভাব যে বেশি কিছু বদ্বীপ যেমন লোহাচার, নিউমুর, ঘোড়ামার, কপাসগাড়ি এবং বোধবোর্ডে ধীরে ধীরে যে জলের মানে তলের চলে যায় যেসব কিছু দ্বীপ বাড়ছে, তো সেইগুলো যে ভূমিক্ষয় ঘটছে এই জলতলের মধ্যে যে 1 মিটার বাড়লো তো সুন্দরবনের 75 অংশ ধ্বংস হবে। তো এটার মধ্যে কি হলো, এটা হচ্ছে তোমাদের যে জলতলের উচ্চতা বৃদ্ধি। তো এখানে যে 1 নম্বর পয়েন্ট, এই যে 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে জলতলের উচ্চতা বৃদ্ধি, জলতলের উচ্চতা বৃদ্ধি। তো জলতলের উচ্চতা বৃদ্ধির মধ্যে এটাই বলা হচ্ছে, জলতল 2015 সাল থেকে 30শে মার্চ যে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী যে সুন্দরবন অঞ্চলে যে জলতলের প্রতি বছর 3.8 মিমি করে যে বাড়ছে, তো এর প্রভাবে যে বদ্বীপগুলো আছে সেগুলো ধীরে ধীরে জল বেড়ে তার মধ্যে যেসব 1 মিটার সুন্দরবন বাড়লো সেটা হচ্ছে 75 ধ্বংস হবে। তো তারপরে হচ্ছে কি ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়টা দেখে নি চলো। তো এরপর হচ্ছে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়ের মধ্যে কি বলেছে যে সমুদ্র জলের উচ্চতা এবং উষ্ণতা বৃদ্ধির যে কারণে এখানে ঘূর্ণিঝড় অসংখ্য বেশি বাড়ছে। তো 2009 সাল থেকে আইলা ঝড়ে যে মোট 400 কিমি বোধ যে ভেঙে বিস্তৃত এলাকা প্রভাবিত করে। তো কি বললো যে সমুদ্র জলের উষ্ণতা এবং উচ্চতা বৃদ্ধির কারণে এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে। তো 2009 সাল থেকে যখন আইলা ঝড়ে মোট 400 কিমি বোধ মানে ভেঙে যে বিস্তারিত এলাকা প্রভাবিত হচ্ছে, তো সেটাই হচ্ছে
ঘূর্ণিঝড়। তারপর হচ্ছে ভূমির যে লবণতা বৃদ্ধি। তো 3 নম্বর হচ্ছে ভূমির যে লবণতা বৃদ্ধি, ভূমির যে লবণতা বৃদ্ধি। তো ভূমিতে লবণতা বৃদ্ধির মধ্যে জল তলে বেড়ে যে যাওয়ার যে সমুদ্র লবণাক্ত ও জল এবং কৃষি জমিতে প্রবেশ করে যে জমির লবণতা বাড়িয়ে তুলেছে। তো কি বলেছে এখানে যে জল তলে বেড়ে যে সমুদ্র লবণাক্ত জল এবং কৃষি জমিতে প্রবেশ করে তো জমির যে লবণাক্ত বাড়ছে, তো সেটাকেই বলা হয়েছে যে ভূমির লবণতা বাড়ায়। তো তারপর হচ্ছে 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলেছে যে বনভূমি ও জীবন বৈচিত্র্য জীব বৈচিত্র্যের ধ্বংস। কি বলবো, বনভূমি ও জীব বৈচিত্র্যের ধ্বংস। তো এর মধ্যে যেটা বলে যায় সেটা হচ্ছে যে বিগত 1 দশক প্রায় 3.7 ম্যানগ্রোভ যে ধ্বংস হয়েছে। তো এই কারণে বেশ কয়েক যে প্রজাতি প্রাণী এবং সংকটময় বিপদে যে আশ্বস্ত ও বিলুপ্ত প্রায়। তো বিলুপ্ত প্রায়ের মধ্যে কি বলেছে যে ম্যানগ্রোভ কত পার্সেন্ট, ম্যানগ্রোভ হচ্ছে 3.7%। তো এটা কি বলেছে যে বনভূমি যে জীবন বৈচিত্র্য ধ্বংসের বিগত দশক প্রায় 3.7% যে ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে। তো সেইটার কারণে যে বেশি কয়েক প্রজাতি এবং সংকটময় যে বিপদ আসন্ন হয়েছে, তো সেটাই হচ্ছে বিলুপ্তপ্রায়। তো তারপরে 5 নম্বরে কি বলছে, 5 নম্বরটা হচ্ছে যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে পরিবেশগত এবং উদ্ধারিত সৃষ্টি। পরিবেশগত ও উদ্ধারিত সৃষ্টি। তো এর মধ্যে কি বলছে, এর মধ্যে বলেছে যে বারংবার এবং ঘূর্ণিঝড়ে যে প্রকোপে যে কৃষি জমি লবণাক্ত বৃদ্ধি এবং বন্য ভূমিক্ষয়ের মাধ্যমে যে বদ্বীপে যে অবলুপ্ত ও পৃথিবী প্রভৃতির কারণে যে কয়েক হাজার মানুষ নিজের স্থান থেকে সরতে হয়েছে। তো সেইটা কি এখানে পরিবেশগত উদ্ভব সৃষ্টি বলেছে। তো তারপরে যে সুন্দরবনের কয়েকটি দ্বীপের বর্তমানে পরিস্থিতি। তো কয়েকটি দ্বীপের বর্তমান পরিস্থিতিটা কি, তো সেটা তুলে ধরবো চলো। সুন্দরবনের যে কয়েকটি দ্বীপের যে বর্তমান পরিস্থিতি সেইগুলা কি কি, সেগুলো হচ্ছে 1 নম্বর লোহাচার দ্বীপ। তারপরে 2 নম্বর হচ্ছে যে নিউমুর। তারপরে 3 নম্বর হচ্ছে ঘোড়মারা। তো আমরা এর মধ্যে তিনটে বদ্বীপ পেলাম। সেম তার মধ্যে যে সুন্দরবনের কয়েকটি যে দ্বীপের বর্তমান পরিস্থিতি সেগুলো হচ্ছে লোহাচার বদ্বীপের মধ্যে যেটা বোঝাবো সেটা হচ্ছে 1 নম্বর। তো লোহাচার বদ্বীপের মধ্যে বুঝে নাও। তো লোহাচার বদ্বীপের মধ্যে যে হুগলি নদী যে মোহনায়, এই বদ্বীপে 2006 সাল থেকে সমুদ্র বৃদ্ধি যে উপকূল হয় এবং যে ঘূর্ণিঝড় প্রভৃতির কারণে যে অবলুপ্ত হয়। তো এর আগে এখানে 6000 মানুষ করতো, এই সবাইকে সরতে হয়। তো এই যে হুগলি নদীর মোহনা এবং বদ্বীপে যে 2006 সাল থেকে যে সমুদ্র বৃদ্ধি যে উপকূলীয় ক্ষয় এবং ঘূর্ণিঝড়ের প্রভৃতির কারণে যে অবলুপ্ত হয়, তো তার আগে 2006 সাল থেকে মানুষের বসবাস করতে হয়। তো এইখানে যে নিউমোর সাইবারকে করতে হয় সেটাই বলা হয়েছে। তো নিউমোরটা কি, যে দক্ষিণ এবং তালপটি বাংলাদেশ থেকে যে 10,000 বর্গমিটার এলাকার যে বদ্বীপ 1970 থেকে যে হাড়িভাঙা এবং নদীর যে মোহনা জেগে ওঠে। তো 2010 সাল থেকে জলতলের যে বৃদ্ধির কারণে ডুবে যাচ্ছে। তো এই দ্বীপের মধ্যে কোনো জনবসতি গড়ে উঠেছে। তো এইটার মধ্যে বলেছে যে 10,000 বর্গমিটার এলাকার যে বদ্বীপ, তো তার মধ্যে যে 1970 সাল থেকে যে হাড়িভাঙা এবং নদীর মোহনায় যেসব জেগে উঠেছে 2000 সাল থেকে যে জলতলের বৃদ্ধির কারণে ডুবে যায়। তো এই বদ্বীপের কারণে বোধহয় জনবসতি গড়ে উঠছে। তো ঘোড়ামার জিনিসটা কি, ঘোড়ামার যে বদ্বীপ কথা বলে যে সেই ঘোড়ামার বদ্বীপকে বোঝাবো। তো 1975 সাল থেকে যে দ্বীপটি এত ক্ষেত্রফল ছিল 8.5 বর্গমিটার। কত বললাম, 8.5 বর্গমিটার। এটার একটি বর্গ কি ছিল যে এটা ছিল যে একটা ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলে যে উপকূলীয় ক্ষয় এবং জলবৃদ্ধির যে এই কারণে 4.4 বর্গমিটার এখানে বৃদ্ধি এবং জনসংখ্যার মাধ্যমে 5,193 জন যে 2011 সাল থেকে বিলুপ্ত। তো তারপরে চলো যে এরপরে হচ্ছে যে পলি ব্যঞ্জনী এবং বদ্বীপের মধ্যে যে পার্থক্য সেটা দেখে নিই। বিষয়টা যে তোমাদের বিষয়টা হচ্ছে যে পরবর্তী পাদদেশে এবং মধ্য উপগতি যে শুরুতে নদী যে সঞ্চয় কাজের সৃষ্টি এবং ত্রিকোণী ভূমিরূপ। তারা বদ্বীপের মধ্যে বলে যে নিম্নগতি শেষে যে মোহনায় এবং সঞ্চয় কাজ যে গঠিত যে ত্রিকোণার ভূমিরূপ। তো তারপর হচ্ছে আকৃতি, এর আকৃতিটা কি, তো আকৃতিটা বলি চলো। তো আকৃতির মধ্যে বলেছে যে পল্লী ব্যঞ্জনী দেখতে শঙ্কু এবং হাত পাখার মতো, আর বদ্বীপটা যে দেখতে গিরি এবং অক্টোড্রেল্ট যে
মানে বয়ের মতো এবং ত্রিভুজ যে মাত্রহীন এর মতে হয়। তো তারপর হচ্ছে গঠন। তো তারপরে গঠনে কি বলেছে চলো দেখি। গঠনে বলেছে যে পল্লী ব্যঞ্জনী যে নুড়ি বালি পাথর দ্বারা গঠিত এই ভূমিরূপ ঢালু ও অনুর্বর। আর বদ্বীপে বলেছে যে শুষ্ক পল্লী দ্বারা গঠিত এই ভূমি সমতল এবং উর্বর। তারপরে বৈশিষ্ট্য, তারপর বৈশিষ্ট্যতে কি বলেছে দেখিনি চলো। তো বৈশিষ্ট্যতে বলেছে যে পল্লী ব্যঞ্জনী যে প্রধান নদীর অসংখ্য শাখায় ভাগ হয় যে বিনুনি নদী সৃষ্টি করে। তো সে তারপর হচ্ছে বদ্বীপের মধ্যে যে প্রধান নদী বিভিন্ন শাখার যে ভাগ হয়ে সাগর দেশে যায়। তো তো এইটাই শেষ ছিল। তো এটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও, এবং তোমরা যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকো এবং আমাদের সাপোর্ট করো। তো যেটা বুঝতে পারবে না সেটা কমেন্টে বলো, আমরা পরে ভিডিও বোঝানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ, ব্যাস এইটুকু আমরা দেখতে চাই।